গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গতিবিদ্যা অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস নিব। আর আমাদের মোট ক্লাস সংখ্যা হবে 10। এর আগে গতিবিদ্যা উপর একটি ক্লাস নেওয়া হয়েছে এবং সেই ক্লাসে কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? এবং আজকে আমরা আরও কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং এর কিছু গাণিতিক ব্যাখ্যাও দিব। ঠিক আছে? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি। শুরুতেই রয়েছে সুষম ত্বরণ কাকে বলে, তাই না? সুষম ত্বরণ, এর আগে জানতে হবে যে ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে যে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ, তাই না? এখন এই পরিবর্তনটা যদি সমানভাবে হয়, তাই না, বেগের পরিবর্তনটা যদি সমানভাবে হয় তাহলে সেই ত্বরণটা হবে সুষম ত্বরণ। আর এই পরিবর্তনটা যদি সমানভাবে না হয়, সময়ের সাপেক্ষে এই পরিবর্তনটা যদি সমানভাবে না হয় তাহলে সেই ত্বরণটা হবে অসম ত্বরণ। তাহলে আমরা বুঝতে পারছি যে বেগের পরিবর্তনের উপর নির্ভর করে ত্বরণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সুষম ত্বরণ আর একটি হলো অসম ত্বরণ, তাই না? তাহলে সুষম ত্বরণের সংজ্ঞাটা কি হবে? যে যদি কোনো বস্তু গতিকালে তার ত্বরণের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তু ত্বরণকে বলা হবে সুষম ত্বরণ। আচ্ছা, কোন ক্ষেত্রে ত্বরণের মান ও দিক অপরিবর্তিত থাকবে? যদি প্রত্যেক ক্ষেত্রে বেগ সমান হারে বৃদ্ধি পায়, তাই না, তাহলেই শুধুমাত্র আমাদের এই ত্বরণটা সুষম হবে। আর অসম ত্বরণ কি? যদি কোনো বস্তু তার গতিকালে ত্বরণের মান এবং দিক পরিবর্তিত হয়, অর্থাৎ সেম না থাকে, তাহলে সেই বস্তু ত্বরণকে বলা হবে অসম ত্বরণ। তাহলে আমরা বুঝলাম ত্বরণ কাকে বলে এবং ত্বরণ কত প্রকার ও কী কী। আচ্ছা, এই ত্বরণের একক কী? মনে আছে প্রিয় শিক্ষার্থীরা, ত্বরণের একক কী? ত্বরণের একক হচ্ছে মিটার MS ইনভার্স 2, অর্থাৎ কীভাবে লেখা হয়? MS ইনভার্স 2। ঠিক আছে, ত্বরণের একক MS ইনভার্স 2। আর তাহলে এর মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা বলো তো। মিটারের মাত্রা, মিটার হচ্ছে দূরত্বের একক, আর দূরত্বের মাত্রা হচ্ছে L, তাই না? দূরত্বের মাত্রা কি? L। আর সেকেন্ড সময়ের একক, আর সময়ের মাত্রা কি? T। তাহলে LT ইনভার্স 2, এটা হলো ত্বরণের মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা সুষম ত্বরণ অসম ত্বরণ বুঝলাম। আচ্ছা, ত্বরণের সমীকরণটা কি? ত্বরণের সমীকরণটা কেমন হবে? ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, অ্যাক্সেলারেশন। আচ্ছা, তাহলে ভি মাইনাস ভি নট বাই টি, এটা হলো ত্বরণের সূত্র, বেগের পরিবর্তন বাই সময়। অবস্থান সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয়। আমাদের অবস্থান এবং সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয় করতে হবে। বেগের সংজ্ঞাটা কি মনে আছে? আমি আবার একটু বলছি যে বেগ কাকে বলে, তাই না? নর্মালি আমরা যে সংজ্ঞাটা জানি, স্মরণের হারকে বেগ বলে। আর যদি আমরা গড় বেগ বা তাৎক্ষণিক বেগ এর সংজ্ঞা দিই, গড় বেগ কী হবে? যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তু গড়ে প্রতি একক সময়ে যে স্মরণ হয়, তাই না? যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে স্মরণ হয় সেটা হলো গড় বেগ। আর তাৎক্ষণিক বেগ কি? এক্ষেত্রে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হতে হবে। তাহলে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে স্মরণের হারকে কি বলা হয়? তাৎক্ষণিক বেগ। তো আমরা আজকে এই বেগ কিভাবে অবস্থান সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয় করা যায়। দেখো যে আমাদের এক্স অক্ষে নিতে হবে সময়। কেন এক্স অক্ষে সময় নিতে হয়? সবসময় স্বাধীন চলকটাকে এক্স অক্ষ বরাবর নিতে হয়। তো এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে অবস্থান নিয়ে আমরা অবস্থান সময় লেখচিত্রটা অঙ্কন করব এবং এর অন্তরক অর্থাৎ dx/dt বা একে আমরা ঢালও বলতে পারি,
হ্যাঁ, ডিএক্স বাই ডিটিটাকে আমরা কি বলতে পারি, ঢালও বলতে পারি। এই ঢাল হলো বেগ। তাই কোনো বিশেষ মুহূর্তে এক্স বনাম টি লেখচিত্র দ্বারা ঢাল, ওই মুহূর্তের বেগ ভি পাওয়া যায়। লেখচিত্র ঢাল দ্বারা ওই মুহূর্তে বেগ ভি পাওয়া যায়। আচ্ছা, ঢালের সংজ্ঞাটা আমি বলবো, তার আগে আরেকটু দেখে নাও। চিত্রে টি সময় লেখচিত্রের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এপিবি এর ঢাল দ্বারা ওই মুহূর্তের বেগ ভি পাওয়া যায়। তাহলে বেগ ভি ইকুয়াল টু বিসি বাই এসি। তাহলে এটা আমরা চিত্রের সাহায্যে আরও ভালো বুঝবো। তার আগে ওই যে বললাম ঢাল কাকে বলে, হ্যাঁ, ঢাল হচ্ছে যে সরণের অন্তরক, বা আমরা কি বলতে পারি ট্যান থিটা। ঢালের আর একটা ইয়ে হচ্ছে সমান সমান আমরা কি লিখতে পারি, ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা মানে কি বাংলাটা মনে আছে, লম্ব বাই ভূমি, তাই না, লম্ব বাই ভূমি। এটা হলো লম্ব বাই ভূমি দ্বারা কি নির্দেশ করা হয়, ঢাল। তাহলে এখানে বিসিটা কি হবে, লম্ব, আর এসিটা ভূমি। আচ্ছা, আমরা একটু চিত্র দেখি। এখানে দেখো যে এক্স অক্ষে আমরা কি দিয়েছি, সময় টি, আর ওয়াই অক্ষে কি দিয়েছি, সরণ বা দূরত্ব এস। আচ্ছা, এখন এখান থেকে ও থেকে বি পর্যন্ত, দূরত্ব সময় বৃদ্ধির সাথে সাথে দূরত্ব বৃদ্ধি পেয়েছে, কিন্তু বি থেকে সি পর্যন্ত, তাই না, সময় বৃদ্ধি পেয়েছে কিন্তু দূরত্ব বৃদ্ধি পায়নি। তার মানে কি হবে, বি বিন্দুতে বেগ কী হবে, সি বিন্দুতে বেগ কী হবে, হ্যাঁ, একই থাকবে, তাই না। তাহলে এক্ষেত্রে আমার ঢাল কি হবে, ঢাল হচ্ছে, যদি আমরা এটাকে একটা ত্রিভুজ ধরি, তাই না, হ্যাঁ, ত্রিভুজ, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, লম্ব বাই ভূমি, এটা দ্বারা ঢাল নির্দেশ করা হয়। আচ্ছা, আরেকটা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করি। এখানে একটু দেখো, এটা এভাবে বাঁকা করে কেন দেখানো হয়েছে, তাই না, বাঁকা করে। এখানে সময় বৃদ্ধির সাথে সাথে সরণ বৃদ্ধি পেয়েছে, বাট এটা সমান হারে না, হ্যাঁ, সমান হারে না। তাহলে এখানে একটা ত্রিভুজ দেখানো হয়েছে, ত্রিভুজ এ বি সি, হ্যাঁ, এখানে ট্যান থিটা একটু লম্ব হচ্ছে এ বি, আর ভূমি কি, হ্যাঁ, বিসি। এটাই হলো বেগ। সুতরাং বেগ ভি সমান সমান এ বি বাই বিসি, বেগ ভি সমান সমান এ বি বাই বিসি, এটা দ্বারা নির্দেশ করা হয়। তাহলে অবস্থান সময়ের লেখচিত্রে থেকে আমরা দেখতে পাই যে বেগ হলো যে কোনো মুহূর্তে এক্সের অন্তরক, হ্যাঁ, বা যে কোনো মুহূর্তে ঢাল দ্বারা বেগ নির্ণয় করা হয়। আবার বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ নির্ণয়, আগেরটা ছিল অবস্থান সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয়, আর এটা হলো বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ নির্ণয়। ঠিক আছে, বেগ সময় লেখচিত্র থেকে আমরা ত্বরণ, তার মানে এখন এক্স অক্ষ বরাবর যাবে কি সময়, আর ওয়াই অক্ষ বরাবর যাবে বেগ। ঠিক আছে, এখন আগে ছিল এক্সের অন্তরক, আর এখন হবে কি ভি এর অন্তরক, ডিভি বাই ডিটি, তাই না। হ্যাঁ, আগে ছিল এক্সের অন্তরক, অবস্থানের অন্তরক, আর এখন হলো বেগের অন্তরক, ডিভি বাই ডিটি দ্বারাই এই ঢাল প্রকাশ করা হয়। তাই কোনো বিশেষ মুহূর্তে ভি বনাম টি লেখচিত্রের ঢাল হলো ওই মুহূর্তের ত্বরণ এ। ঠিক আছে, এ নির্দেশ করে। চিত্রে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এপিবি এর ঢাল দ্বারা ওই মুহূর্তের ত্বরণ এ পাওয়া যাবে। আচ্ছা, তার মানে আমরা যদি ত্বরণ পেতে চাই তাহলে বেগ বনাম সময় লেখচিত্রে ভি এর বা বেগের অন্তরক দ্বারাই আমরা কি পাবো, ত্বরণ পাবো। এখানে একটু চিত্রে দেখো, এখানে চিত্রে কি বোঝানো হয়েছে, হ্যাঁ, এদিকে এক্স অক্ষ বরাবর কি সময়, তাই না, ওয়াই অক্ষ বরাবর বেগ ভি নেওয়া হয়েছে, এখানে সমানভাবে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এটা মানে কি মূলবিন্দুগামী সরলরেখা কখন হয়, যখন সময়ের সাথে সাথে বেগ সমানভাবে বৃদ্ধি পায়, সময়ের সাথে সাথে বেগ সমানভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ সুষম ত্বরণ হয়। ঠিক আছে, তো এখানে ত্বরণ এ সমান সমান ঢাল,
হ্যাঁ, ট্যান থিটা, তার মানে ট্যান থিটা হল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কোনটা? বিসি, আর ভূমি হচ্ছে কোনটা? এসি। তাহলে বিসি বাই এসি দ্বারা এই লেখচিত্রে ত্বরণ এ নির্দেশ করে। তাহলে আগেরটার ক্ষেত্রে যে চিত্রটা ছিল, তাই না, আগের যে লেখচিত্র ছিল চিত্রটা একটু এরকম বাঁকানো ছিল, তার মানে সেখানে পরিবর্তনটা, ঠিক আছে, সমান ছিল না, তাই না। আর এখানে বেগ সমান হারে বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তো সুষম ত্বরণের ক্ষেত্রে এটি। পরন্ত বস্তুর সূত্র। আমরা পরন্ত বস্তুর কয়েকটা সূত্র জানি, তাই না, 3টা সূত্র জানি পরন্ত বস্তুর। যে একটা বস্তুকে যখন ওপর থেকে ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, একটি ভারী বস্তু এবং হালকা বস্তু, এই দুটো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কোন বস্তুটি আগে পতিত হবে, তাই না। সবাই এই প্রশ্ন উত্তরটা কী দিবে? যে ভারী বস্তুটি আগে পতিত হবে। কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও উনি দেখেছেন যে বিনা বাধায়, অর্থাৎ যদি কোনো বাধা না থাকে, ভারী এবং হালকা সকল বস্তু সমান সময়ে পতিত হয়। এ ধরনের কিছু সূত্র উনি দিয়েছেন, 3টি সূত্র। এখানে প্রথম সূত্রটা কি দেখো, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ একটা একই উচ্চতা থেকে একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তু যদি সারি, দুটা বস্তুই একই সময় একই রকম পথ অতিক্রম করবে, একটা বেশি একটা কম এমন হবে না। এটা কখন সম্ভব? বাধা থাকবে না, অর্থাৎ বাতাসের যে বাধা এটি যদি না থাকে। হ্যাঁ, আমরা গ্যালিলিওর যে পরীক্ষায় গিনি পালক পরীক্ষা আমরা দেখেছি, একটা পালক ছেড়ে দেয় না, আর একটা ভারী বস্তু এটা ছেড়ে দেয়, তো দুইটা একই সাথে পতিত হয়। দ্বিতীয় সূত্রটা একটু দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে বেগ ভি সমানুপাতিক কি? টি। বেগ ভি সমানুপাতিক টি, প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে। এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি? যে V1 by T1 equal to V2 by T2 equal to কি হবে? ধ্রুবক। হ্যাঁ, আচ্ছা, V1 by T1 equal to V2 by T2 equal to কি হবে? ধ্রুবক। আচ্ছা, এখানে তৃতীয় সূত্র কি বলছে? যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ বা নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গ। অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, এস সমানুপাতিক কী হবে? টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। আর দ্বিতীয় সূত্র কী ছিল? প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে। আর প্রথম সূত্র ছিল যে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। প্রাস কাকে বলে? প্রাস, তাই না। প্রাস কাকে বলে প্রিয় বন্ধুরা? প্রাস হলো যে কোনো একটা বস্তুকে যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয়, কোনো একটি বস্তুকে যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে সেই নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হয় প্রাস। হ্যাঁ, যে বস্তুটাকে আমি নিক্ষেপ করব সেই নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হয় প্রাস। এখানে একটু চিত্র দিয়ে বোঝাচ্ছি যে দুইটা অক্ষ নিলাম, এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তা আমি যদি এটা মূলবিন্দু ও এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি, এইভাবে কি এখানে পড়বে, তাই না, এভাবে পড়বে, তো এটা হলো প্রাস। এখানে একটা নির্দিষ্ট বেগে ভি নট বেগে, এটা হলো থিটা নট, তাই না। এভাবে নিক্ষিপ্ত বস্তুটাকে কি বলা হবে? যে বস্তুটাকে আমি নিক্ষেপ করব মূলবিন্দু থেকে, সেই নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হয় প্রাস।
এখানে দেখো চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যে একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করা হয়েছে, এখানে এসে পতিত হয়েছে সোজা। এটা কি বেগে? ভি নট ইকুয়াল টু 30, থিটা নট ইকুয়াল 60 ডিগ্রি করে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই নিক্ষিপ্ত বস্তুটাকে কি বলা হবে? প্রাস। প্রাসের গতিপথটা কেমন হবে? প্রাসের গতিপথ কেমন হবে বা চলরেখাটা কেমন হবে? ধরা যাক একটি বস্তু ভি নট আদি বেগে নিক্ষেপ করা হলো এবং অনুভূমিকের সাথে আমি এখানে একটা বস্তুকে ভি নট আদি বেগে নিক্ষেপ করলাম আর অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করলাম। ঠিক আছে, অনুভূমিকের সাথে থিটা নট কোণে আর ভি নট আদি বেগে নিক্ষেপ করা হলো। তাহলে আদি বেগ এখানে দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। অনুভূমিক উপাংশ ভি এক্স নট ইকুয়াল টু কী হবে? ভি নট কস থিটা নট, আর ভি ওয়াই নট ইকুয়াল টু কী হবে? ভি নট সাইন থিটা নট, তাই না? টি সময় পরে প্রাসটির অবস্থান পি বিন্দুতে হলে ও কিউ ইকুয়াল টু এক্স এবং ও পি ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, একটু চিত্র দিয়ে আমরা একটু দেখি। এখান থেকে ও বিন্দু থেকে একটা বস্তুকে ভি নট আদি বেগে নিক্ষেপ করা হয়েছে এবং থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছে। তারপরে টি সময় পরে এটি কোথায় আসে? পি বিন্দুতে আসে, তাই না? বা এ বিন্দুতে আসে। ঠিক আছে, তাহলে এখানে ওবি দ্বারা কি বোঝায়? ওবি হলো এক্স আর এবি হলো কি? এখানে ওবি ইকুয়াল টু এক্স আর এবি ইকুয়াল টু কি? ওয়াই। ঠিক আছে, তাহলে এখন আমরা ও কিউ ইকুয়াল টু টি সময় অতিক্রান্ত দূরত্ব, ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি। তা আমরা যদি এখানে এই টি এর মানটা বসাই দিই তাহলে কি হবে? এখানে দেখি সমীকরণটা, ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ইন্টু টি এর মানটা কত? এক্স বাই ভি নট কস থিটা নট, তাই না? ভি নট কাটা যায়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কী হয়? এক্স ট্যান থিটা নট। আচ্ছা, এক্স ট্যান থিটা নট, তাই না? তো আর এখানে যদি আমরা মান বসাই তাহলে এটার মান কি হবে? এটার মান কি হবে? হাফ জি আর টির মান কত? এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, তাই না? তাহলে টোটাল যে মানটা দাঁড়ায়, হাফ জি, তাহলে টোটাল যে মানটা দাঁড়ায় সেটা কি হয়? ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস উপরে হবে জি এক্স স্কোয়ার আর নিচে কত হবে? টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি সবাই? আচ্ছা, দেখো এটা আবার দেখানো হয়েছে, পরের স্লাইডে দেখানো হয়েছে। এখানে মান বসিয়ে দিলাম এখানে, তারপরে এখানেও মান বসিয়ে দিলাম। এখানে ভি নট কাটা যায়, থাকে কত? সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, আর এখানে জি উপরে থাকে জি এক্স স্কোয়ার আর নিচে টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এখন আমি এখানে বি ইকুয়াল টু কী ধরেছি? বি ইকুয়াল টু ধরেছি ট্যান থিটা নট। ঠিক আছে, আর সি ইকুয়াল টু কী ধরেছি? সি ইকুয়াল টু একটু দেখো যে জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা ধরেছি সি ইকুয়াল টু। তাহলে আমার সমীকরণটা কী দাঁড়ালো? বি এক্স ইকুয়াল টু সি বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। এই সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ বা প্যারাবোলার সমীকরণ। সুতরাং আমরা কি বলতে পারি? যে প্রাসের গতিপথ একটি অধিবৃত্তাকার বা প্যারাবোলা। ঠিক আছে, এই সমীকরণটি একটি প্যারাবোলার সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণ। সুতরাং আমরা বলতে পারি প্রাসের গতিপথ অধিবৃত্তাকার বা প্যারাবোলা।
গড় কৌণিক ত্বরণ যে কোনো সময় ব্যবধানে বস্তু গড়ে প্রতি একক সময়ে কৌণিক বেগের যে পরিবর্তন হয় তাকে কি বলা হয় বস্তুটির গড় কৌণিক ত্বরণ। তাকে কি বলা হয় বস্তুটির গড় কৌণিক ত্বরণ। এখন ডেল্টাটি সময় যদি বস্তুটির কৌণিক বেগের পরিবর্তন ডেল্টা ওমেগা হয় তাহলে গড় কৌণিক ত্বরণ ইকুয়াল টু হবে ও ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে কৌণিক বেগের যে পরিবর্তন হয় সেটা হলো বস্তুটির গড় কৌণিক ত্বরণ। আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। আমরা যা যা আলোচনা করলাম তোমরা বাসায় এগুলো ভালোভাবে পড়বে এবং তোমরা এর আগে যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে ভেক্টর অধ্যায় সেটিও ভালো করে পড়বে। ঠিক আছে, তোমাদের সাথে 25 তারিখে দেখা হবে। সবাই কলেজে 25 তারিখে আসবে। 25 তারিখে তোমাদের সামনের দিকে কিভাবে কি পড়তে হবে এবং আমরা একটা পরীক্ষা নিব, সেই পরীক্ষার কিছু বিষয়বস্তু তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা 25 তারিখে সবাই আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।